কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। আপনার সকালের কফি বা চায়ের চুমুকটাকে মিষ্টি করে তোলে কয়েকটা চিনির দানা, স্পার্কলিং হোয়াইট ক্রিস্টাল, যাকে বলা যেতে পারে ফুয়েল ফর মডার্ন ডে হ্যাপিনেস। শুধু আপনার পানীয়তেই নয়, সুগার আছে আপনার জন্মদিনের কেকের শুভেচ্ছাতে, সুগার আছে আপনার প্রথম প্রেমের উপহার দেওয়া চকলেটে। আমরা আজ এমন একটা সময়তে বাস করছি যেখানে এই সুগারের নেশাতে আচ্ছন্ন এই গ্রহের প্রতিটা মানুষ, বাচ্চারাও খুশি, তাদের দাদু ঠাকুমাও খুশি, আর খুশি ট্রিলিয়ন ডলারের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও। যত ডায়াবেটিসের রুগী তত তাদের মুনাফা। কিন্তু আপনি যদি সময়ের চাকা ঘুরিয়ে অতীতের দিকে পাড়ি দেন, তাহলে দেখতে পাবেন এই নিরীহ দেখতে ছোট ছোট সাদা ক্রিস্টাল শুধুমাত্র একটা হেলথ নাইটমেয়ারই নয়, যা পৃথিবীর অর্ধেক মানুষকে আজ টাইপ 2 ডায়াবেটিস দিচ্ছে। সুগার হলো একটা মিষ্টি পয়জন পিল, যার পেছনে লুকিয়ে আছে এই প্ল্যানেটের ইতিহাসের সবচেয়ে ব্রুটাল আর রক্তাক্ত অধ্যায়। ধবধবে সাদা চিনির গায়ে লেগে আছে অসংখ্য মানুষের রক্ত। ভারতের বুকে জন্ম নেওয়া এই স্ফটিকটা সারা পৃথিবী জুড়ে বিশাল সংখ্যক মানুষকে দাসত্বের শিকলে বন্দী করেছে। উপনিবেশবাদ এবং মানব সভ্যতার সিস্টেম্যাটিক ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে যেই তিক্ত ইতিহাস তৈরি হয়েছে। আজ আপনাদের সামনে দত্ত টক্সে আমি প্রবাল দত্ত। স্পয়লার অ্যালার্ট, এটা কিন্তু কোনো ফুড ব্লগ নয়। ইতিহাসের সরণি বেয়ে আপনাদের নিয়ে যাব ভারতের আখের ক্ষেত থেকে চীনের রাজদরবারে, এবং সেখান থেকে ইউরোপের ল্যাবরেটরি পর্যন্ত, তারপর সেখান থেকে ক্রিস্টোফার কলম্বাসের জাহাজে চেপে আমেরিকার স্লেভ প্ল্যান্টেশনে। দেখব কিভাবে মিষ্টি স্বাদের নেশা সভ্যতার গতিপথকে পরিবর্তন করেছে, সাম্রাজ্যবাদকে শক্তিশালী করেছে, আমেরিকাকে সুপার পাওয়ার বানিয়েছে এবং আজকের ওয়ার্ল্ড অর্ডারকে শেপ দিয়েছে। প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করার অভিশাপ অবশেষে আজ আমাদের প্লেটে। আমাদেরকে গ্রাস করতে আসছে এর এক একটা অভিশপ্ত দানা, আর ঠেলে দিচ্ছে আজকের প্রজন্মকে একটা কষ্টকর মৃত্যুর দিকে। কি বলবেন একে? চিনির গায়ে লেগে থাকা কোটি কোটি মানুষের রক্তের ঋণ। আজকের প্রজন্ম বাধ্য হচ্ছে এক ঐতিহাসিক বঞ্চনার মূল্য দিতে। পয়সা দিয়ে বাজার থেকে নিজেদের জন্য এই চিনি নামক সুইসাইড পিলটাকে কিনে এনে। প্রতিবেদনটা পুরোটা দেখার অনুরোধ রইল। ইতিহাস সম্পর্কে অনেক ভুল ধারণা হয়তো আপনাদের কেটে যেতে পারে। নিউরোলজিক্যালি আপনার ব্রেনটা কিন্তু হরমোনের দাস। এটা হাই গ্রেড কলম্বিয়ান কোকেন আর 1 চামচ রিফাইন হোয়াইট সুগারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য বোঝে না। দুটো জিনিসই আপনার শরীরে ডোপামিন হরমোনের সিক্রেশন বাড়িয়ে দিয়ে আপনাকে একটা ফিল গুড অনুভূতি দেয়। কিন্তু দুনিয়ার সব দেশের সরকার যখন ড্রাগ কার্টেলগুলোকে বশে আনতে বিলিয়ন বিলিয়ন ডলার ওড়াচ্ছে, তখন মানব ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল আর ডিস্ট্রাকটিভ ড্রাগ কার্টেলটা কিন্তু অপারেট করছে ঠিক আপনার বাড়ির পাশের মুদিখানার দোকানেই। চিনি নামের সুইসাইড পিলটাকে কিনে এনে আমরা রেখে দিচ্ছি আমাদের রান্নাঘরে। মানবজাতি কিভাবে নিজের স্লো ডেথ নিজে ডিজাইন করলো তা বুঝতে হলে আমাদেরকে প্রাচীন ভারতের দিকে তাকাতে হবে। প্রায় 500 খ্রিস্টপূর্বেরও আগের কথা। কোনো এক জিনিয়াস ভারতীয় চাষি আখের ওই বিশাল বুনো ঘাসের মতো ডালটার দিকে তাকালো এবং ভাবলো যে একটু মুখে পুরে দেখলে কীরকম হয়। দেখা গেল জিনিসটা দারুণ মিষ্টি। তারা এটাও দেখলো যে এই ঘাসের রস বের করে যদি ফোটানো যায় তবে তা একটা স্ফটিকে পরিণত হয়। ইউরেকা! আরও একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেললো প্রাচীন ভারত, ক্রিস্টালাইজড হ্যাপিনেস। তারা এটার নাম দিল শর্করা বা শক্কর, পরবর্তীকালে যার ইউরোপীয় অপভ্রংশ হলো সুগার, আর বৈজ্ঞানিক নাম হলো স্যাকারিয়াম অফিসিনারিয়াম। এখন সেই প্রাচীন জমানার ভারতীয়রা কিন্তু একটা ড্রিঙ্কে 3 চামচ সুগার ঢেলে ঢকঢক করে গিলে ফেলতো না। প্রাচীন ভারত কিন্তু আজকের দুনিয়ার মতো বোকা ছিল না। হাজার হোক এমন একটা সভ্যতার কথা বলছি যেখানে মধুমেহ বা ডায়াবেটিস এই রোগটার কথা আর তার ডিটেকশন এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কথা জানা ছিল সেই 500 খ্রিস্টপূর্বের সময়তেই। তাই সাধারণ মানুষের পাতে এটাকে তুলে দেওয়ার কথা তারা স্বপ্নেও
স্বপ্নেও ভাবেনি। তারা এটাকে একটা হার্বাল মেডিসিন হিসাবে ট্রিট করত। আয়ুর্বেদে এটাকে একটা পোটেন্ট ড্রাগ হিসাবে ক্লাসিফাই করা হয়েছিল, যা সিভিয়ার ডিহাইড্রেশন আর এক্সস্টিং ফ্যাটিগের চিকিৎসায় ব্যবহার হতো। এটা ছিল রাজা রাজরাদের জন্য সংরক্ষিত একটা রেয়ার এবং এক্সপেন্সিভ লাক্সারি। আপনি যদি কোনো প্রাচীন ভারতীয় রাজাকে গিয়ে বলতেন যে ফিউচারে মানুষ একটা সোফায় বসে ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখতে দেখতে 2 গ্লাস তরল চিনির পানীয় সাবার করবে, সে নির্ঘাত আপনাকে শয়তান ভেবে জ্যান্ত পুঁতে ফেলার আদেশ দিত। 500 খ্রিস্টপূর্বে পারস্যের আকেমেনীয় রাজা প্রথম দারিয়াস এই চিনির ব্যাপারে বলেছিলেন যে ভারতের কাছে এমন মধু আছে যাতে মৌমাছি ভনভন করে না। কিন্তু কালক্রমে এই সিক্রেটটা ফাঁস হয়ে গিয়েছিল, আর মানবজাতির এই মিষ্টির প্রতি নেশা সব কিছু বরবাদ করবার জন্য একদম রেডি হচ্ছিল। এবারে প্রশ্ন যে ভারতে জন্ম নেওয়া শর্করা, যাকে ইউরোপ সুগার বলে, তাকে আমরা কেন চিনি বলি? এবারে আসি ইতিহাসের সেই দ্বিতীয় অধ্যায়তে, যেখানে এই চিনি নামের ক্রিস্টালাইজড পয়জনটা আরও উজ্জ্বল হয়ে উঠল এবং আরও প্রাণঘাতী। 7ম শতাব্দীর মধ্যে চীনের তাং বংশের সম্রাট তাইজাং রিয়েলাইজ করলেন যে ইন্ডিয়ার কাছে এমন একটা ফাটাফাটি জিনিস আছে। তিনি মিলিটারি সিক্রেটের জন্য কোনো স্পাই পাঠালেন না, তিনি রাজা হর্ষবর্ধনের দরবারে একটা অফিসিয়াল ইম্পেরিয়াল ডেলিগেশন পাঠালেন। উদ্দেশ্য ছিল চিনি বানানোর ব্লু প্রিন্টটাকে চুরি করা। চুরি তারা করলো, কিন্তু চীনের সেই প্রতিনিধিরা ভারতের এই শক্করের দিকে তাকিয়ে বলল, ধুর, এটা তো বড্ড হেলদি, কেমন খয়েরি রং, চটচটে, আর এর মধ্যে মিনারেলস আর প্রাকৃতিক উপাদানগুলো রয়ে গেছে, একে আরও আকর্ষণীয় করতে একে পরিশোধন করতে হবে। চীনের সেই যুগের কর্পোরেট মেশিন একে একদম পারফেক্টলি রিফাইন করলো, একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। তারা চিনির খয়েরি রং, নিউট্রিশন আর সোল সব কিছু বাদ দিয়ে দিল, আর রেখে দিল একটা প্রিস্টিন ধবধবে সাদা হাইলি কনসেন্ট্রেটেড কেমিক্যাল কম্পাউন্ড, যেটা হলো রিফাইন্ড সুগার বা পরিশোধিত চিনি। মায়াবী শ্বেতপরীর বেশে এক নীরব ঘাতক। যখন এই হাইপার রিফাইন্ড হোয়াইট ক্রিস্টালটা চীন হয়ে ভারতের মার্কেটে ফেরত এলো, লোকাল মানুষরা তো পুরো হা হয়ে গেল। এটা তাদের ক্রুড ব্রাউন শক্করের মতো দেখতেই ছিল না, একদম ম্যাজিকের মতো। তাই তারা ম্যানুফ্যাকচারারদের নাম অনুসারে এটার নাম দিল চিনি। ভারতের বুকে প্রথম প্রোডাক্ট যা ছিল মেড ইন চায়না। জাস্ট 1 সেকেন্ড মাথাটা ঠান্ডা করে ভাবুন, আমরা পৃথিবীর সবচেয়ে অ্যাডিকটিভ সাবস্ট্যান্সটাকে ইনভেন্ট করলাম, আর যেহেতু আমাদের প্রতিবেশী ওটাকে ব্লিচ আর প্যাকেজিং করার কাজটা একটু বেটার করেছিল, আমরা নিজেদের মার্কেটিংটা না করে তাদের নামে এটাকে ব্র্যান্ডিং করে দিলাম। নিজেদের হয়ে মার্কেটিংয়ে ভারত চিরকালই একেবারে ফেলটু মারা, শুধু আজ নয়, একেবারে চিরকালই। 6ষ্ঠ শতকে পারস্যের শাসানীয় বংশের রাজা প্রথম খসরুর সময় এই চিনি যাত্রা করল পশ্চিমের উদ্দেশ্যে। ভারতের সংখ্যাতত্ত্ব, জ্যামিতি, আয়ুর্বেদ, রসায়ন, এর সাথে সাথে চিনি বানানোর টেকনোলজি এসে পৌঁছলো আরব দুনিয়াতে। এবার চলুন একটু নিয়ে যাই আরেকটু দূরে, পশ্চিম গোলার্ধের দিকে। ইউরোপের অবস্থা সেই সময় ঠিক কীরকম ছিল? বলতে গেলে খুবই খারাপ, ভীষণ বোরিং। মেডিয়েভেল ইউরোপিয়ান ডায়েট ছিল লিটারেলি একটা নাইটমেয়ার। বিস্বাদ জাউ, নোনতা বাঁধাকপি আর সেদ্ধ করা মাংস। তাদের মিষ্টির একমাত্র সোর্স ছিল মধু, যার মানে হলো জঙ্গলে গিয়ে মৌমাছির কামড় খাওয়া। তারপর এলো ক্রুসেড। ইউরোপীয় নাইটরা যুদ্ধ করতে মিডল ইস্টে গেল, আর সেখানে গিয়ে তারা ডিসকভার করলো ভারতের সংখ্যাতত্ত্ব, বীজগণিত, ত্রিকোণমিতি এবং সাথে চিনি। এই হোয়াইট গোল্ডের এক ফোঁটা স্বাদ পাওয়ার পর ইউরোপ কালেকটিভলি বলতে গেলে আনন্দে তাদের মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলল। সুগার হয়ে উঠল আলটিমেট স্ট্যাটাস সিম্বল। একজন ধনী ইউরোপীয় অ্যারিস্টোক্র্যাট শুধু চিনি খেতেনই না, তিনি শেফদের অর্ডার দিতেন যে চিনি দিয়ে বিশাল বিশাল ভাস্কর্য বানাতে, জাস্ট শো অফ করবার জন্য যে তার কত টাকা রয়েছে। কিন্তু একটা ম্যাসিভ প্রবলেম ছিল। সুগার কেন বা আখ হলো শস্যের মধ্যে একটা চরম দেমাকি ড্রামা কুইন, যেখানে সেখানে তারা জন্মাতে পারে না। এটা ইউরোপের শুকনো ঠান্ডা ওয়েদারকে ঘেন্না করে। এর চাই 24 ঘন্টা ট্রপিক্যাল গরম, গনগনে রোদ আর সাথে প্রচুর জল। আপনি যদি এটাকে ইংল্যান্ড বা ফ্রান্সের ওই ঠান্ডা স্যাঁতস্যাঁতে কাদাতে ফেলে দেন, এটা স্রেফ মরে যাবে।
ইউরোপ তখন অলরেডি ডেঞ্জারাসভাবে চিনির প্রতি অ্যাডিক্টেড। চিনি কিনতে বনেদি ইউরোপীয়রা প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে। পুরো কন্টিনেন্ট জুড়ে ইউরোপিয়ান কিংডমগুলো প্রমাদ গুনল। তাদের দরকার ছিল চিনির একটা সস্তা সোর্স এবং নির্ভরযোগ্য সাপ্লাই চেন। এই অবস্থায় 1492 সালে এন্ট্রি নিলেন ক্রিস্টোফার কলম্বাস। হিস্ট্রি বুকগুলো এই লোকটাকে একজন মহান এক্সপ্লোরার হিসাবে রোমান্টিসাইজ করতে ভালোবাসে। সে নাকি সায়েন্টিফিক কিউরিওসিটি থেকে ভারতে আসার একটা অল্টারনেট রুট খুঁজছিল। আসুন এবার একটু সত্যিটার মুখোমুখি দাঁড়াই। কলম্বাস ছিলেন একজন সুগার ট্রেডের ডিস্ট্রিবিউটর, একজন কাট থ্রোট কর্পোরেট এমপ্লয়ি, জাস্ট একজন মিডল লেভেল ম্যানেজার, যিনি তার ক্যাপিটালিস্ট বসের অর্থাৎ স্প্যানিশ রাজ পরিবারের কাছ থেকে একটা ম্যাসিভ বোনাসের আশায় ছিলেন। কলম্বাসের স্ত্রীও ছিলেন একজন সুগার টাইকুনের কন্যা। 1492-তে কলম্বাস আমেরিকাতে গিয়ে ওঠেন, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে 1493 সালে তিনি সেকেন্ডবার আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন 17টা জাহাজ আর 1200 জনের একটা বিশাল বাহিনী নিয়ে। কলম্বাস শুধু ইউরোপ থেকে ফ্ল্যাগ আর বাইবেল নিয়ে কিন্তু আসেননি। আমেরিকার বুকে তার জাহাজের অন্ধকার খোলে কামানের ঠিক পাশেই লুকিয়ে রাখা ছিল আখের জ্যান্ত চারা। তিনি ক্যারিবিয়ান অঞ্চলে ল্যান্ড করে ভারতের মশলা পাননি ঠিকই, কিন্তু তিনি মুহূর্তেই রিয়েলাইজ করেছিলেন যে এই ক্লাইমেটটা আখ চাষের জন্য একদম পারফেক্ট, আলটিমেট গোল্ড মাইন। কলম্বাসের ছেলে দিয়েগো প্রথম ইউরোপীয় সুগার প্ল্যান্টেশন কোম্পানি স্থাপন করেন জামাইকাতে। এখান থেকেই শুরু আমেরিকাতে স্লেভ ট্রেডের অর্থাৎ কৃতদাস প্রথার। একবার ঠান্ডা মাথায় ভাবুন যে ভারতীয়রা যদি চিনি ডিসকভার না করত আর চীন যদি সেটাকে সাদা ক্রিস্টাল না বানাতো, তবে কলম্বাসের হাত ধরে সেদিনের ইউরোপীয় বসরা একটা মাল্টি-মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি বানিয়ে বসতো না আমেরিকা নামে সদ্য আবিষ্কৃত মহাদেশটার বুকে। ক্যারিবিয়ান অঞ্চলটা ছিল পারফেক্ট ফর সুগার প্ল্যান্টেশন। এখন তাদের শুধু এমন একটা লেবার ফোর্স দরকার ছিল যাদের মাইনে দেওয়ার দরকার নেই, মানবাধিকার বলে কোনো বালাই থাকবে না, যাতে কোম্পানিগুলো লাগাম ছাড়া মুনাফা করতে পারে। আখ চাষ কিন্তু কোনো আরামের ফার্মিং এক্সপিরিয়েন্স ছিল না চাষির জন্য। তার কাছে এটা ছিল প্রায় একটা যুদ্ধের মতো। আখের পাতাগুলো ব্লেডের মতো ধারালো, যা আপনার চামড়া কেটে ফালা করে দিতে পারে। আখ কাটার পর 24 ঘন্টার মধ্যে একে প্রসেস না করলে সেটা পচে যায়। তাই সুগার মিলগুলোকে চালাতে হতো 24 ঘন্টা। ভেবে দেখুন, আপনি দিনের পর দিন প্রায় না ঘুমিয়ে কাজ করছেন, চরম স্লিপ ডিপ্রাইভড অবস্থাতে একটা ভারী লোহার প্রেস মেশিনে কাজ করছেন। আপনার হাতটা যদি কোনোভাবে ওই রোলারের ভেতর ঢুকে যায়, সেটা আপনার পুরো দেহটাকে টেনে নিয়ে চলে আসবে। প্ল্যান্টেশন ম্যানেজাররা লিটারেলি মেশিনের পাশে একটা কুঠার ঝুলিয়ে রাখতো, যাতে আপনার পুরো বডিটা ক্রাশ হয়ে হিউম্যান জুস হয়ে যাওয়ার আগেই আপনার হাতটা কেটে বাদ দিয়ে দেওয়া যায়। প্রেস মেশিন থেকে কোনো রকমভাবে বাঁচলে আপনার ডিউটি পড়বে বয়েলিং হাউসে, বিশাল বিশাল ঘর যেখানে ফুটন্ত আখের সিরাপের খোলা ভ্যাট রাখা আছে। একটু পা পিছলে যাওয়া মানে আপনি জ্যান্ত সেদ্ধ হয়ে গেলেন। ওখানকার লোকাল পপুলেশন ইউরোপীয় ডিজিজ আর ওভার ওয়ার্কের কারণে প্রায় সঙ্গে সঙ্গেই মরে সাফ হয়ে গেল। তাই ইউরোপীয় সাম্রাজ্যগুলো একটা ব্রিলিয়ান্ট কর্পোরেট সিনার্জি নিয়ে এলো, দ্য ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড। আফ্রিকা থেকে নিয়ে আসা হলো কৃতদাসদের। আটলান্টিক পার করে যত আফ্রিকান মানুষকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল, তার 70%-এরও বেশি মানুষকে ইম্পোর্ট করা হয়েছিল স্রেফ ওই সুগার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। সুগার বিজনেস এতটাই প্রফিটেবল ছিল যে এই মার্ডারের পেছনের অর্থনৈতিক অঙ্কটা একদম পারফেক্টলি মিলে যেত। সুগার মিলের মালিকরা ক্যালকুলেট করে দেখেছিল যে একজন স্লেভকে কিনে 3 বছরের মধ্যে খাটিয়ে মেরে ফেলা আর তারপর তার বডিটাকে সমুদ্রে ফেলে দেওয়া এবং আফ্রিকা থেকে আরেকটা নতুন স্লেভ কিনে আনা অনেক বেশি সস্তা, কাউকে হিউম্যান কেয়ার দিয়ে বেশি দিন টিকিয়ে রাখার চেয়ে। মডার্ন ওয়েস্টার্ন ক্যাপিটালিজম বলতে আমরা যা বুঝি, লন্ডনের বড় বড় ব্যাংক, প্যারিসের বিউটিফুল আর্কিটেকচার, জার্মানির ইন্ডাস্ট্রি, ওয়াল স্ট্রিটের অগাধ সম্পত্তি,
এগুলো কিন্তু কোনো ফ্রি মার্কেট ইনোভেশন থেকে আসেনি। এটা ফান্ডেড হয়েছিল কোটি কোটি মানুষকে হত্যা করে, যাতে ইউরোপিয়ানদের ক্রিসমাসের প্যাস্ট্রিটা মিষ্টি হতে পারে। এবং তারপর এলো আলটিমেট কসমিক জোক। ব্রিটিশ যখন দেখলো সুগার বিজনেসে কত টাকা, তারা ভাবলো যে এই বিজনেসটাকে চীনের আসল জন্মভিটেতে ফিরিয়ে নিয়ে যাওয়া যাক, আমাদের ইন্ডিয়াতে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রাইভেট মার্সেনারি আর্মি ফিট করলো, ইন্ডিয়া দখল করলো এবং লোকাল পপুলেশনের দিকে তাকালো। তারা কোনো শতাব্দী প্রাচীন কালচারকে দেখতে পায়নি। তারা দেখেছিল কোটি কোটি মানুষকে, যাদেরকে ফ্রিতে খাটানো সম্ভব। ব্রিটিশরা ভারতীয় চাষিদের নিজেদের জমিতে নিজেদের খাওয়ার জিনিসকে উৎপাদন করা বন্ধ করতে বাধ্য করল। আপনি আপনার ফ্যামিলিকে খাওয়ানোর জন্য গম বা ডাল চাষ করছেন, টু ব্যাড, আপনাকে বন্দুকের মুখে আখ আর আফিং চাষ করতে বাধ্য করা হলো। যখন ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড ফাইনালি ব্যান হলো, কারণ ইউরোপের হঠাৎ মনে পড়েছিল যে মানুষের তো মানবাধিকার বলেও কিছু একটা থাকে, তখন ব্রিটিশরা স্লেভ দাস প্রথা রিব্র্যান্ডিং করলো। তারা নাম দিল ইন্ডেন্টার সিস্টেম। তারা কোটি কোটি ইংলিশ না জানা ক্ষুধার্ত ভারতীয়কে একটা কন্ট্রাক্টে সই বা বুড়ো আঙ্গুলে ছাপ দিতে বাধ্য করলো, যা তারা পড়তেই পারত না। তারপর তাদের জাহাজে ভরে ফিজি, মরিশাস আর ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দিল, জঙ্গল পরিষ্কার করে আখের চাষ করবার জন্য। আয়রনিটা একটুখানি বুঝুন যে যেই জিনিসটা আমরা ইনভেন্ট করলাম একটা রয়্যাল ট্রিট হিসাবে, সেটার জন্যই আমাদেরকে নিজেদের পিঠে চাবুক খেতে হলো, জাস্ট বিকজ লন্ডনের কোনো এক আঙ্কেল টম যাতে তার বিকেলের চায়ের কাপে একটা চিনির কিউব মেশাতে পারে। এখন আপনি বলতেই পারেন যে দূর মশাই, ওসব তো এনশিয়েন্ট হিস্ট্রি, সাম্রাজ্যবাদ তো কবেই শেষ, এখন তো আমাদের হাতে আইফোন। এখানেই ফেলুদা স্টাইলে বলবো, বুঝলি রে তোপসে, ইতিহাস কখনো ভ্যানিশ হয়ে যায় না, ওটা স্রেফ আমাদের রক্তে মিশে গেছে। ওয়েলকাম টু দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ এপিজেনেটিক্স, যা হলো জীবনবিজ্ঞানের একটা জলজ্যান্ত প্রমাণ যে ইতিহাস আসলে মারাত্মকভাবে প্রতিশোধ নিতে ভালোবাসে। কয়েক শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্য দক্ষিণ এশিয়ার মানুষের ওপর যে আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ, সিস্টেম্যাটিক স্টারভেশন আর হাড় ভাঙা খাটুনিকে বলতে গেলে জোর করে চাপিয়ে দিয়েছিল, তার হাত থেকে বেঁচে থাকার জন্য আমাদের পূর্বপুরুষের বডিকে একটা ডেসপারেট বায়োলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। সার্ভাইভালের জন্য তাদের ডিএনএ মানিয়ে নিয়েছিল এই কন্ডিশনটার সাথে। আমাদের বডি শিখেছিল যে কিভাবে প্রতিটা মাইক্রোস্কোপিক ক্যালোরিকে অর্গানের চারপাশে ভিসেরাল ফ্যাট হিসাবে স্টোর করে রাখতে হয়, জাস্ট ইন কেস ব্রিটিশরা যদি পরের বছর আবার তাদের সব খাবার লুট করে নিয়ে যায়। এই সার্ভাইভাল মেকানিজমটা 1850 সালে বাঁচার জন্য দারুণ ছিল। কিন্তু জাম্প কাট করে চলে আসুন একবিংশ শতাব্দীতে, ব্রিটিশরা চলে গেছে আর আমাদের এই জেনেটিক্যালি ট্রমাটাইজড বডিগুলোর ওপর বন্যা বয়ে গেল সস্তা হাইপার প্রসেসড ইন্ডাস্ট্রিয়াল চিনির। অথচ আমাদের ডিএনএ এখনও ভাবছে যে আমরা কলোনিয়াল রুলের আন্ডারে না খেয়ে মরছি, তাই এটা প্যানিক করে সব কিছু চর্বি হিসাবে জমাতে শুরু করে আমাদের শরীরে। এই হিস্টোরিক্যাল ট্রমার কারণে সাউথ এশিয়ানদের এবং বিশেষ করে বাঙালিদের একটা কমপ্লিটলি ইউনিক জেনেটিক ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ বাঙালিদের ব্রিটিশ শাসনে সবচেয়ে বেশি সময় কাটাতে হয়েছে। আমাদের শরীরে মাংসপেশির থেকে মেদ বেশি, আমাদের এই ভুঁড়ি আসলে সেই সময়ের মর্মান্তিক ইতিহাসকে বহন করছে। আমরা অনেক কম বয়সে টাইপ 2 ডায়াবেটিস আর হার্ট অ্যাটাকের শিকার হই, যা কোনো ওয়েস্টার্ন মানুষের ক্ষেত্রে ভাবাই যায় না। এখানেই লুকিয়ে আছে আলটিমেট ব্ল্যাক কমেডি। ভারতীয়রা স্লেভ ট্রেড চালায়নি, আমরা আমেরিকাকে কলোনাইজ করিনি, আমরা ছিলাম ভিকটিম যাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, কিন্তু আমরা এই সুগারকে আবিষ্কার করেছি। তাই আজ ইন্ডিয়া হলো ওয়ার্ল্ডের আনডিসপিউটেড ডায়াবেটিস ক্যাপিটাল। ক্রাইমটা আমরা করলাম না, কিন্তু এই ক্রাইমের হাতিয়ারটা অর্থাৎ সুগারকে আমরা নিজেদের অজান্তেই আবিষ্কার করেছি। সেই পাপের শাস্তি হিসাবে মেডিকেলের আলটিমেট বিলটা আজ আমাদেরকেই পে করতে হচ্ছে।
জাস্ট এই ট্র্যাজেডির স্কেলটা একটুখানি ঠান্ডা মাথায় ভাবুন। লাখো আফ্রিকান স্লেভ গনগনে রোদের নিচে চাবুকের ঘা খেতে খেতে মরে গেল এই ঘাসটা কাটার জন্য। লাখো ভারতীয় চাষি না খেয়ে মরে গেল তাদের প্রভুদের আখের ক্ষেতকে পাহারা দিতে দিতে। তারা একটা পেইনফুল ডেথ ফেস করেছিল, যা তাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল চাবুক, শিকল আর কলোনিয়াল মুনাফার মাধ্যমে। আর আজ আমরা কি করছি? আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ভালোবেসে সানন্দে নিজেদেরকে ঠিক সেই একই রকম একটা যন্ত্রণাদায়ক আর স্লো ডেথের দিকে ঠেলে দিচ্ছি। আমরা হয়তো আমাদের বাবা মাকে স্ট্রোকের যন্ত্রণায় ছটফট করতে দেখেছি, আমরা আমাদের দাদু দিদাদের ডায়াবেটিসের কারণে অঙ্গহানি হতে দেখেছি, আর তারপরেও আমরা আমাদের বাচ্চাদের পিওর কেমিক্যাল সুগার ওয়াটার খাওয়াচ্ছি স্রেফ আমাদের একটুখানি কনভিনিয়েন্সের জন্য। আজ তো আমাদের মাথার উপর চাবুক নিয়ে কেউ দাঁড়িয়ে নেই। আমরা নিজেরা সুপার মার্কেটে যাই, নিজেদের ওয়ালেট থেকে টাকা বের করি আর স্বেচ্ছায় এই বিষের শিকলটাকে কিনে বাড়ি ফিরি। যদি সেই প্রাচীন ভারতীয় চাষি ওই বুনো গাছটাকে ওভাবেই ছেড়ে দিত, তাহলে চীন কোনো দিন একে রিফাইন করতো না, আর তাহলে কলম্বাসের এই সুগারকে প্রডিউস করবার কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকিংও থাকতো না, আর সেটা হলে স্লেভ ট্রেডও শুরু হতো না, আর ব্রিটিশদের কাছে এই উপমহাদেশকে ডিস্ট্রয় করার একটা বড় এক্সকিউজ কমে যেত। নেক্সট টাইম যখন আপনি একটা চিনির প্যাকেট ওপেন করবেন, আপনি জানবেন যে আপনি কিন্তু কোনো সুইটনার দেখছেন না, আপনি দেখছেন মানব সভ্যতার চরম সাফারিংয়ের একটা ছোট্ট ক্রিস্টালাইজড মনুমেন্ট। এটা এই মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল স্লো পয়জন অপারেশন। আপনার রান্নাঘরের সবচেয়ে মিষ্টি জিনিস, যা আসলে বয়ে বেড়াচ্ছে এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে তেতো, হিংস্র এবং অভিশপ্ত চ্যাপ্টার। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। যেতে যেতে অনুরোধ করব যে এই ধরনের প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।